সারা দেশের প্রিয় ছাত্রছাত্রী বিন্দু, তোমরা যারা উচ্চ মাধ্যমিকে লেখাপড়া করেছ তাদের জন্য স্বাগতম এবং আমার আন্তরিক ভালোবাসা। তোমরা জানো দেশের করোনা মহাসংকটকালে সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকার বন্ধ ঘোষণা করেছেন 31শে আগস্ট পর্যন্ত, যার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী অনলাইনে ক্লাস চালুর জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন, যাতে করে তোমাদের পাঠদানে কোনো অসুবিধা বা ব্যাঘাত না ঘটে। আর তারই অংশ হিসেবে আমি আজকে তোমাদের নবম শ্রেণীর বিষয় রসায়ন অধ্যায় 5 এই অধ্যায়ে তোমাদের আমি এই বিষয়ে তোমাদের শিক্ষাদান করব। 5ম অধ্যায় রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন আমরা আগে শিখব অণু এবং পরমাণু। আমরা সকলেই জানি সকল পদার্থ অণু এবং পরমাণু নিয়ে গঠিত। এ পর্যন্ত আমাদের জানা আছে 118টি ভিন্ন ভিন্ন পরমাণু। এদের মধ্য থেকে আবার একাধিক মাইলের পরমাণু দিয়ে অনেক অণু গঠিত হয়েছে। পদার্থের এই অণুতে পরমাণুগুলি যে এলোমেলোভাবে বিক্ষিপ্তভাবে থাকে না, এটা আমরা জানি। পরমাণু এই সুবিন্যস্তভাবে থাকে। আর এই যে আকর্ষণ বলে এই পরমাণুগুলি অণুতে এই সুবিন্যস্তভাবে পরস্পরের সাথে যুক্ত থাকে, সেটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। তোমরা হয়তো বুঝতে পেরেছ যে কোনো অণুতে পরমাণুগুলি যে আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে সেটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। যেমন অক্সিজেন আর একটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করি, আর এক অক্সিজেন পরমাণুর সাথে একত্রে অক্সিজেন অণু হলো, আর এটা হচ্ছে রাসায়নিক বন্ধনের মাধ্যমে হচ্ছে। হাইড্রোজেন অক্সিজেনের মাধ্যমে হলো পানি, এটা রাসায়নিক বন্ধনের মাধ্যমে আকর্ষণ বলের মাধ্যমে হয়েছে তাদের মধ্যে। তা আমরা এই অধ্যায়ে এই রাসায়নিক বন্ধন আছে। রাসায়নিক বন্ধন 3 প্রকারের, একটা হচ্ছে আয়নিক বন্ধন, একটা হচ্ছে সমযোজী বন্ধন, আর একটা হচ্ছে ধাতব বন্ধন। আমরা আজকে এই অধ্যায়ের মধ্যে এই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করব। তাছাড়া যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে আলোচনা করব, মৌলের পূর্তি, যৌগ মৌলিকের সংকেত, এদের যোজনী, এদের ব্যবহার, এগুলো নিয়ে আলোচনা করব। নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা নিয়ে আলোচনা করব। অষ্টক 2 নিয়ম, এগুলো নিয়ে আলোচনা করব। রাসায়নিক বন্ধন, সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, ধাতব বন্ধন, এইগুলি নিয়ে আমরা এই অধ্যায়ে আজকে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে সেগুলি শুনবে এবং দেখবে। প্রথমে আসা যাক যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রনটা কী জিনিস? আমরা জানি পরমাণুগুলি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা তৈরি। পরমাণু 3টে মূল কণিকা, সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো পরমাণুর মধ্যে যে এই যে বিভিন্ন স্তরে যে ইলেকট্রনগুলি থাকে, এই ইলেকট্রনগুলি কীভাবে থাকে, এই কতটা থাকে সর্বশেষ স্তরে, এগুলো নিয়ে এটা আমরা, আর এটা হলো যোজ্যতা ইলেকট্রন। তো কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে সেই সংখ্যাটাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। যেমন আমরা যদি ধরি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11। আমরা পর্যায় সারণীতে শিখেছি 11। আমরা যদি কক্ষপথের কথা চিন্তা করি তাহলে কক্ষপথ, প্রথম কক্ষপথে থাকে 2টা ইলেকট্রন, পরবর্তী কক্ষপথে থাকে 8টা ইলেকট্রন, পরবর্তী কক্ষপথে থাকে সোডিয়ামের 1টা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন হচ্ছে সেটাই, যেটা সর্বশেষ কক্ষপথে কতটা ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। এইভাবে আমরা আর একটার কথা যদি চিন্তা করি, পটাশিয়াম 19, প্রথম কক্ষপথে 2টা, পরবর্তী কক্ষপথে 8টা, পরবর্তী কক্ষপথে প্রথম আরও একটা কক্ষপথ দিই। তাহলে প্রথম কক্ষপথে হচ্ছে 2টা, পরবর্তী কক্ষপথে হচ্ছে 8টা,
10টা আর 8, পরবর্তী কক্ষপথে আবারও ওই 8টা, পরবর্তী কক্ষপথে 1টা। তাহলে দেখা যায় যে পটাশিয়ামের শেষ কক্ষপথে 1টা ইলেকট্রন থাকে, বিধায় পটাশিয়ামেরও যোজ্যতা ইলেকট্রন 1টা। অনুরূপভাবে আর একটা দেখাই আমি নাইট্রোজেনের। নাইট্রোজেনের 7, প্রথম কক্ষপথে 2টা, পরবর্তী কক্ষপথে থাকে 5টা। অর্থাৎ নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5। এইভাবে তোমরা পরবর্তীতে যেগুলো থাকবে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এইভাবে দেখবে সবগুলোরই কক্ষপথে, সর্বশেষ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। তোমরা এইভাবে এই পরমাণুগুলোর যোজ্যতা ইলেকট্রন বের করতে পারবে। তার আগে তোমাদের পারমাণবিক সংখ্যা সম্পর্কে ধারণা থাকতে হবে। পারমাণবিক সংখ্যা ভালো করে তোমাদের জানতে হবে। এর জন্য গত আগের অধ্যায়গুলোতে তোমাদের এই বিষয়ে বিস্তারিত জানা ছিল। এবার পড়াবো তোমাদেরকে আমি যোজনী বা যোজ্যতা। যোজনী এবং যোজ্যতা পড়ার আগে তোমাদের জানা আছে যে বিভিন্ন মাইলের পরমাণুসমূহ একে অপরের সাথে যখন যুক্ত হয় তখন তাদের মধ্যে ইলেকট্রন বর্জন হয়, অথবা ইলেকট্রন ভাগাভাগি হয়, অথবা ইলেকট্রন শেয়ার, এভাবেই হয়। তো অণু যখন গঠন করা হয় তখন অণু গঠনকালে কোনো মৌলের একটা পরমাণুর সাথে অপর একটা পরমাণুর এই যুক্ত হওয়ার যে সামর্থ্য, এই সামর্থ্যটাই হচ্ছে যোজনী বা যোজ্যতা। তাহলে একটা পরমাণুর সাথে আর একটা পরমাণুর নির্দিষ্ট একটা শক্তির বলে তারা যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে। এই যৌগ গঠনের জন্য তাদের যে শক্তি বা সামর্থ্য সেটাই হচ্ছে তার যোজনী। তার মধ্যে একটা আমরা প্রমাণ পরমাণু হিসেবে ধরে নিই, সবসময় একটা আমরা প্রমাণ বা আদর্শ পরমাণু হিসেবে ধরে নেব, সেটা হচ্ছে হাইড্রোজেন অথবা ক্লোরিন। হাইড্রোজেন অথবা ক্লোরিনকে আমরা প্রমাণ পরমাণু হিসেবে ধরে নেব। তাহলে কোনো মৌলের বা কোনো অন্য পরমাণুর যোজনী কত সেটা জানতে গেলে আমাকে হাইড্রোজেনের যোজনী অথবা ক্লোরিনের যোজনী জানতে হবে। আর হাইড্রোজেনের যোজনী অথবা ক্লোরিনের যোজনী আমার 1। তাহলে কোনো একটা পরমাণুর যোজনী কত সেটা জানতে গেলে আমাদের কি করতে হবে, যেমন এই Cl, ক্লোরিন পরমাণু কতটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত থাকে সেটাই হচ্ছে তার যোজনী। পানি, অক্সিজেনের কতটা পরমাণু হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে, হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত থাকবে সেটাই হচ্ছে অক্সিজেনের যোজনী। যেমন অক্সিজেন পরমাণু এখানে 2টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত আছে, অতএব অক্সিজেনের যোজনী হচ্ছে 2। অক্সিজেনের যোজনী হচ্ছে 2। অনুরূপভাবে আমরা তাহলে যেমন এখানে দেখো ক্লোরিন হাইড্রোজেনের কতটা পরমাণুর সাথে যুক্ত আছে, নিশ্চয়ই বলবে তোমরা একটা পরমাণুর সাথে যুক্ত আছে, অতএব ক্লোরিনের যোজনী এখানে 1। আবার সোডিয়াম ক্লোরাইডের বেলায় যদি যাই আমরা, সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ, তাহলে সোডিয়াম যৌগের বেলা দেখা যদি যায় তাহলে দেখা যায় যে সোডিয়াম পরমাণু কতটা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত আছে। সোডিয়াম পরমাণু যেহেতু ক্লোরিনের 2টা পরমাণুর সাথে যুক্ত আছে বিধায় সোডিয়ামের যোজনী এখানে, সোডিয়াম পরমাণু যেহেতু ক্লোরিনে একটা পরমাণুর সাথে যুক্ত আছে অতএব সোডিয়ামের যোজনী এখানে 1। এটা একটা। তাহলে তোমরা নিশ্চয়ই এই যোজনী সম্পর্কে কিছুটা বুঝতে পারছো যে কোনো পরমাণুর যোজনী নির্ণয় করতে গেলে সেটা হাইড্রোজেন অথবা ক্লোরিনের কতটা পরমাণুর সাথে যুক্ত থাকবে সেটাই হচ্ছে তার যোজনী। আমরা এবারে যদি যাই আর একটা ব্যাপার, আর একটা জিনিস দেওয়া আছে, যেমন
একটা পরমাণুর সাথে কতটা অক্সিজেন পরমাণু যুক্ত আছে সেটা দ্বিগুণ যদি করা যায় তাহলে ওই পরমাণুর যোজ্যতা জানা যাবে। যেমন ক্যালসিয়াম অক্সাইড এখানে দেওয়া আছে, ক্যালসিয়াম অক্সাইডের বেলায় দেখা যায় যে অক্সিজেন এখানে একটা পরমাণু দেওয়া আছে, অক্সিজেনের দেওয়া আছে একটা পরমাণু। তো অক্সিজেনের একটা পরমাণুকে দ্বিগুণ যদি করা যায় কোথায় 2 হয়, যে অক্সিজেনের একটা পরমাণুকে দ্বিগুণ করলে 2 হয়। অতএব ক্যালসিয়ামের যোজনী এখানে অপর মৌল যেটা ক্যালসিয়াম বা অপর পরমাণু যেটা ক্যালসিয়াম তার যোজনী আমরা নির্ণয় করতে পারব। তাহলে অক্সিজেন যেহেতু একটা পরমাণু তাকে 2 দিয়ে গুণ করলাম, যেটা হবে সেটা হলো 2, আর তার সঙ্গে 2 গুণ করলে যেটা হবে সেটা হবে ক্যালসিয়ামের যোজনী। এইভাবে আমরা যোজনী নির্ণয় করতে পারবো এবং তোমরাও চেষ্টা করবে এইভাবে যোজনী নির্ণয় করার জন্য। কিছু কিছু মৌলের আবার একাধিক যোজনী আছে, যেমন আয়রন। একটা হলো 2, আয়রন হচ্ছে 3। আয়রন যখন 2 যোজনী হবে তখন সেটাকে বলা হয় ফেরাস আস, আর 3 যখন হবে সেটা হবে ইক। যেমন এটা হলো ফেরাস সালফেট, আয়রন যখন 3 হবে তখন সেটা ফেরিক সালফেট। এটা হচ্ছে ফেরিক সালফেট। এটা হলো 2, এটা হলো 3। তো এই একাধিক যোজনী যখন থাকবে সেটাকে বলা হয়, কোনো মৌলে যদি একাধিক যোজনী থাকে সেই মৌলের যোজনীকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। একাধিক যোজনী যেহেতু এটাকে বলা হয় পরিবর্তন। যেমন কপারের যোজনী 1, 2 হয়, সালফারের যোজনী 2, 4, 6, আয়রনের যোজনী অনুরূপভাবে 2, 3। তো একাধিক যাদের যে যোজনীগুলো থাকবে এই যোজনী থাকলে সেটাকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। যেমন আয়রনের পরিবর্তনশীল যোজনী হচ্ছে 2 এবং 3, কপারের পরিবর্তনশীল যোজনী হচ্ছে 1 এবং 2। আবার এই পরিবর্তনশীল যোজনীর থেকে দেখা যায় যে সুপ্ত যোজনী, এটা 2, এটা হলো 3, সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী কি জিনিস? তো একটা পরমাণুর বা মৌলের 2টা যোজনী, একটা হচ্ছে 3 এবং একটা হচ্ছে 2। সর্বোচ্চ যোজনী এখানে 3। সর্বোচ্চ যোজনীর থেকে যদি আমরা সক্রিয় যোজনীটা বাদ দেই, তার মধ্যে ওর মধ্যে যেটা থাকবে, এখানে যেমন আয়রনের যোজনী 2, এটা হলো সক্রিয় যোজনী। এখানে যে যোজনীটা আছে আয়রনের সেটা হচ্ছে সক্রিয় যোজনী, আর এখানে যেটা আয়রনের যোজনী আছে সেটা হচ্ছে সক্রিয় যোজনী 3। তা আমরা এটা যদি এই যে ফেরাস সালফেটের যদি আমরা সুপ্ত যোজনী আয়রনের বাড়ি করি, আয়রনের সুপ্ত যোজনী কি করবো আমি? সর্বোচ্চ যোজনী। তাহলে আয়রনের সর্বোচ্চ যোজনী আমরা জানি হলো 3 বিয়োগ ফেরাস সালফেটের মধ্যে আয়রনের সক্রিয় যোজনী কত? সক্রিয় যোজনী হচ্ছে 2। তাহলে ফেরাস সালফেটের মধ্যে 3 থেকে 2 বাদ দিলাম আমরা, 1 হলো। অতএব ফেরাস সালফেটে আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে 1। আবার ফেরিক সালফেটের বেলায় দেখা যায় আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ যোজনী 3, আর এখানে সক্রিয় যোজনী আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে 3। অতএব 3 থেকে 3 বাদ দিলে 0। অতএব ফেরিক সালফেটে আয়রনের যোজনী হচ্ছে 0। এই গেল তোমাদের যোজনী সম্পর্কে বিস্তারিত। তোমাদের বইয়ে যতটুকু দেওয়া আছে ততটুকুই আমি বললাম। যোজনী কিভাবে নির্ণয় করা যায় এবং যোজনী কিভাবে করা যায় জানা যায়, এবং পরিবর্তনশীল যোজনী এবং তার সঙ্গে সঙ্গে তাদের সুপ্ত যোজনী সক্রিয় যোজনী সম্পর্কে তোমাদের ধারণা, আমার মনে হয় যে তোমরা ধারণা পেয়ে গেছো।
এইরূপভাবে তোমাদের বই চার্টে দেখা যাবে যে কতগুলি তোমাদের যোজনী দেওয়া আছে, তাদের সংকেত দেওয়া আছে, তাদের প্রতীকগুলো দেওয়া আছে, তাদের যোজনী দেওয়া আছে, সবগুলো দেওয়া আছে। এরপর আমি তোমাদের পড়াবো হলো যৌগমূলক এবং যোজনী, তাদের যোজনী। যৌগমূলক জিনিস একটা নতুন জিনিস তোমাদের, এটা হলো যৌগমূলক। যৌগমূলকটা কি জিনিস? একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট পরমাণুগুচ্ছ তৈরি করে এবং এটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে, সেটাকে বলবো আমরা যৌগমূলক। একাধিক মৌল, আর দুটো মৌল এখানে পরমাণু, একাধিক পরমাণু, পরমাণু আছে এখানে 5টা। একাধিক মৌলের একাধিক পরমাণু বা আয়ন পরস্পরের ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটা পরমাণু গুচ্ছ, এটা হলে একটা পরমাণু গুচ্ছের ন্যায় বা আয়নের ন্যায় আচরণ করে, এটা আয়নের ন্যায় আচরণ করে, এটা আয়নের ন্যায় আচরণ করে। যেমন একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে বা গ্রহণ করলে আয়নের ন্যায় আচরণ করে, এটাও এই আধান বিশিষ্ট পরমাণু গুচ্ছটাও আয়নের ন্যায় আচরণ করে, সেটা হচ্ছে যৌগমূলক। এটা হচ্ছে যৌগমূলক, যেখানে একাধিক মৌল থাকবে এবং অনেকগুলি পরমাণু থাকবে। এখানে মৌল আছে 2টা, পরমাণু আছে 5টা এবং সেটা আয়ন বিশিষ্ট। এই আয়ন বিশিষ্ট এই পরমাণু গুচ্ছটাকে বলা হয় যৌগমূলক। যৌগমূলক ধনাত্মক আধানও হতে পারে, ঋণাত্মক আধানও হতে পারে। ধনাত্মক আধানের মধ্যে অ্যামোনিয়াম আর হলো ফসফিনিয়াম, এই দুটো হচ্ছে শুধুমাত্র ধনাত্মক। আর যেগুলো আছে সালফেট, ফসফেট, নাইট্রেট, তোমাদের বই দেওয়া আছে, তোমরা এগুলো জানিয়ে নেবে। এগুলো কী হচ্ছে? এগুলো ঋণাত্মক। আর এটা কি, এটা যোজনীগত, যেটার যে আধান, যে যৌগমূলকের যত আধান, সেই আধানটাই হচ্ছে তার যোজনী। অ্যামোনিয়ামের আধান হচ্ছে ধনাত্মক, একক আধান এটা, অতএব এর যোজনী হচ্ছে 1। সালফেট দ্বিআধান বিশিষ্ট, ঋণাত্মক, অতএব এর যোজনী হচ্ছে 2। আর একটা যেমন ফসফেট, এটা যেহেতু 3 আধান বিশিষ্ট, ঋণাত্মক, অতএব এর যোজনী হচ্ছে 3। এটা গেল তোমাদের যৌগমূলক এবং তাদের যোজনী। এবার যৌগের রাসায়নিক সংকেত। আমরা সংকেত জিনিসটা কি জিনিস সেটা আগে একটু ধারণা দেব। আমরা এটা কি জানি? তাহলে এটা হলো হাইড্রোজেন, একটা হাইড্রোজেনের প্রতীক। এটা তাহলে কি? হাইড্রোজেনের একটা সংকেত। এটা হলো পরমাণুর একটা প্রতীক, এটা হলো একটা অণুর সংকেত, মৌলের অণুর সংকেত। আর এটা তাহলে কি? যৌগের অণুর সংকেত। এটা হচ্ছে যৌগের অণুর সংকেত, এটা মৌলের অণুর সংকেত, এটা হচ্ছে একটা পরমাণুর প্রতীক। তো যৌগের রাসায়নিক সংকেত, আমরা যৌগের রাসায়নিক সংকেত সম্পর্কে একটু ধারণা দেব। যৌগের একটা অণুতে যেসব পরমাণু থাকে তাদের প্রতীক, তাদের সংখ্যার মাধ্যমে অণুটিকে প্রকাশ করা হয়। যেমন এই পানির মধ্যে হাইড্রোজেনের 2টা পরমাণু আছে, পানির মধ্যে 2টা মৌল আছে এবং 2টা হাইড্রোজেন পরমাণু আছে, একটা অক্সিজেন পরমাণু আছে। এই নিয়ে হচ্ছে এটা একটা পানির অণু। আর পানির অণুর সংকেত হচ্ছে H2O। এটা একটা পানির অণুর সংকেত, এটা হলো পানির অণুর সংকেত। পানির অণুর সংকেত হচ্ছে H2O। এটা হচ্ছে অক্সিজেন অণু, 2টা পরমাণু আছে এখানে, 2টা পরমাণু নিয়ে হচ্ছে একটা অক্সিজেন অণুর সংকেত। এটা হচ্ছে মৌলের অণুর সাথে, যেহেতু অক্সিজেন 2টা পরমাণু এখানে একই মৌল নিয়েই
বা একই পরমাণু নিয়ে যেহেতু একটা অণু গঠিত হয়েছে, অতএব এটা হচ্ছে মৌলের অণুর সংকেত। আর যেহেতু এটা ভিন্ন ভিন্ন মৌল এবং একাধিক পরমাণু, অতএব এটা হচ্ছে যৌগের অণুর সংকেত। তাহলে মৌলের অণুর সংকেত এবং যৌগের অণুর সংকেত সম্পর্কে তোমাদের একটু ধারণা হলো। এবার আর একটু তারপরে রাসায়নিক সংকেত লেখার নিয়মটা সংক্ষেপে আমি তোমাদের কিছু জানাবো। সেটা হচ্ছে সংকেতটা কীভাবে লেখানো হয়। সংকেত লিখতে গেলে রাসায়নিক সংকেত লেখার নিয়ম হচ্ছে যে কোনো মৌলের একটা অণুতে যতগুলি পরমাণু থাকে সেই সংখ্যাটিকে ইংরেজি হরফের মৌলের প্রতীকের ডান পাশে লিখতে হবে। দেখো সংকেত আমি এটা লিখলাম, পরমাণুর সংখ্যা হাইড্রোজেন এখানে দুটো, অতএব পরমাণুর সংখ্যাটা কি এই মৌলের পরমাণু ডাইরে দেব। এখানে অক্সিজেন কয়টা? একটা লেখার দরকার হয় না, তাহলে আর একটা দেখা যাচ্ছে এখানে ক্যালসিয়াম ক্লোরাইড। এটা ক্যালসিয়াম ক্লোরাইড একটা অণুর সংকেত। এখানে ক্যালসিয়ামের পরমাণু আছে একটা, ক্লোরিনের পরমাণু আছে দুটো। তাহলে ক্যালসিয়ামের যোজনী আমরা জানি 2, ক্লোরিনের যোজনী 1। সংকেত দেখার সময় ক্যালসিয়ামের যোজনী যাবে ক্লোরিনের কাছে এবং ক্লোরিনের যোজনী যাবে ক্যালসিয়ামের কাছে সংকেত লেখার সময়, এবং সেটা ডাইনি লিখতে হবে, পরমাণু সংখ্যাটা ডাইনি লিখতে হবে। ক্যালসিয়ামের যোজনী আমরা জানি 2, ক্যালসিয়ামের যোজনী 2, ক্লোরিনের কাছে গেল, ক্লোরিন নিচে দিলাম। আবার ক্লোরিনের যোজনী হচ্ছে 1, ক্যালসিয়ামের কাছে দিলাম, 1 লেখার তো প্রয়োজন হয় না। এটা হচ্ছে সংকেত। সংকেত লেখার মাধ্যমে আমাদের একটা অণুতে বা যৌগের মধ্যে কতটা পরমাণু আছে সেটাও জানা যায়। এটা হচ্ছে পরমাণুর বেলায় দেখালে, মৌলের বেলায় দেখালাম এখানে 2টো পরমাণু নির্দেশ করতেছে। মৌলের 2টো পরমাণু, অক্সিজেনের 2টো পরমাণু নিয়ে একটা হচ্ছে অক্সিজেন অণুর সংকেত। এটা অক্সিজেন অণুর সংকেত, এটা হচ্ছে অক্সিজেন অণুর সংকেত। অনুরূপভাবে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, অক্সিজেনের কাছে গেল, অক্সিজেনের যোজনী হচ্ছে 2, ক্যালসিয়ামের কাছে গেল। দুটার গসাগু হচ্ছে 2 দিয়ে যদি ভাগ দেওয়া যায় এখানে 1 থাকে, এখানে 1 থাকে। অতএব উভয় যোজনী যেহেতু সমান, অতএব ক্যালসিয়াম অক্সাইডের সংকেতটা CaO। তাদের পরমাণুর সংখ্যা এখানে 1 করে থাকলো, এখন 2 করে ছিল কিন্তু 1 করে থাকলো। আর এটাই হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের অণুর সংকেত। আজকে তোমাদের জন্য এতটুকু থাকলে, তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো এবং অনলাইনের সাথে যোগাযোগ সবসময় ঠিক রাখো। এই বলিয়া আজকে শেষ করছি। খোদা হাফেজ।